হ্যালো গাইজ, আমি অতনু আর তোমরা দেখছো অতনু ইংলিশ ক্লাস। আমি তোমাদের সামনে আজ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিওর টপিক হলো ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ শেখার সহজ কৌশল। তো আমি তোমাদের সামনে এই ভিডিওটি ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। তো চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, ফার্স্টে এখানে আমি লিখেছি ন্যারেশন। তো আমরা ন্যারেশন বলতে কি বুঝি? ন্যারেশন বলতে বুঝি উক্তি। তো আমি তোমাদের সামনে এটা বাংলা এবং ইংরেজি দুটোতেই রিপ্রেজেন্ট করেছি। তো তার জন্য আমি দেখো এখানে লাল ডট দিয়ে এগুলো আমি চিহ্নিত করে দিয়েছি, যেগুলো ইংলিশ ভার্সনে লিখেছি। তো দেখো, প্রথম কথা আমরা শিখবো আগে যে ন্যারেশন কাকে বলে, কত প্রকার ও কি কি। তো ফার্স্টে দেখো বলা হয়েছে যে একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে ন্যারেশন বলে। অর্থাৎ তুমি যে কথা বলছো সেই কথা বলাটা কীরকমভাবে বলো, ব্যক্ত করো, সেই ব্যক্ত করার উপায়টাকেই বলা হয় ন্যারেশন। তো আমি এখানে লিখে দিয়েছি, দেখো যে দ্য ওয়ে অফ রিপোর্টিং দ্য স্পিচ অফ এ স্পিকার ইজ কল্ড ন্যারেশন। তো একজন বক্তার বক্তব্যকে আমরা কিভাবে ব্যক্ত করি? তো এই বক্তার বক্তব্যকে ব্যক্ত করার হয় দুইভাবে, দুই উপায়ে ব্যক্ত হয়ে থাকে। দ্য স্পিচ অফ দ্য স্পিকার ইজ ডেলিভার্ড ইন টু ওয়েজ। নাম্বার ওয়ান, ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। নাম্বার টু, ইনডাইরেক্ট স্পিচ, সামটাইমস কল্ড রিপোর্টেড স্পিচ। মানে ইনডাইরেক্ট স্পিচ হলো পরোক্ষ উক্তি, এটাকে আমরা কখনো কখনো রিপোর্টেড স্পিচ বলে থাকি। তো আমরা দেখাবো যে কোনটা রিপোর্টেড স্পিচ। তোমরা সকলেই দেখতে পাবে যে কোন জায়গাটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি, আবার কোন জায়গাটাকে ইনডাইরেক্ট স্পিচ বলি। প্রথম কথা শিখো যে ন্যারেশনের আমরা বক্তার বক্তব্যটাকে ব্যক্ত করি দুটো উপায়ে। একটা বললাম ডাইরেক্ট স্পিচ, আর একটা বললাম ইনডাইরেক্ট স্পিচ। তো দেখো কোনটা ডাইরেক্ট স্পিচ বলে, কাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়? ডাইরেক্ট স্পিচ হলো বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য, যা কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে। কি বলেছি? যে ডাইরেক্ট স্পিচ ইজ দ্য এক্সাক্ট স্পিচ সেড বাই দ্য স্পিকার হুইচ ইজ পুট উইদিন কোটেশন মার্ক। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। দেখো, হি সেড টু হিজ ফ্রেন্ড, কোমা, কোটেশন মার্ক স্টার্ট, আই লাইক সুইটস ভেরি মাচ। তো এখানে দেখো এই যে কোটেশন মার্কের ভিতরে লিখেছি আই লাইক সুইটস ভেরি মাচ, এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ দেখো এখানে হি ছিল স্পিকার। তো স্পিকার সেই মুহূর্তে যেভাবে কথাটা বলেছিল আই লাইক সুইটস ভেরি মাচ, অর্থাৎ হি বলেছিল যে আমি মিষ্টি খুব পছন্দ করি। তো এখানে দেখো তার বলা বক্তব্যটাকে হুবহু তুলে ধরা হয়েছে কোটেশন মার্কের ভিতর। তো এই ধরনের স্পিচকে আমরা ডাইরেক্ট স্পিচ বলে থাকি। তো দেখো ডাইরেক্ট স্পিচের দুটো অংশ থাকে। ডাইরেক্ট স্পিচের দুটো অংশ থাকে, ডাইরেক্ট স্পিচের মধ্যে দুইটি অংশ থাকে। নাম্বার ওয়ান, রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ। তো আমরা আগের অংশে যে কোটেশন মার্কের ভিতর যে অংশটা দেখলাম সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি, এবং কোটেশন মার্কের বাইরে যে অংশটা দেখলাম সেটাকে আমরা রিপোর্টিং স্পিচ বলি। অর্থাৎ কোটেশনের বাইরের অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর কোটেশনের মধ্যে থাকা অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো একটি কোমা এবং দুটি ইনভার্টেড কোমা আমি এঁকে দিয়েছি, দেখো কোমা চিহ্ন এবং আমি দেখো ইনভার্টেড চিহ্ন এঁকেছি। এই অংশ দুটিকে একে অপরের থেকে পৃথক করে। আমরা জানি
এই যে রিপোর্টিং স্পিচটা আর রিপোর্টেড স্পিচটা, এই দুটো অংশকে পৃথক করে কে কমা এবং কোটেশন মার্ক। অর্থাৎ কমার আগে পর্যন্ত অংশটাকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ, আর কোটেশন মার্কের ভিতরে, কমার পরে কোটেশন মার্কের ভিতরের অংশটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তো দেখে নিই আমরা রিপোর্টিং স্পিচ। তো আমরা দেখে নেব যে রিপোর্টিং স্পিচটা কি। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা বুঝে নেব। তো রিপোর্টিং স্পিচ হলো ইনভার্টেড কমার বাইরের অংশ, অর্থাৎ কমার আগের অংশ। আমি তোমাদেরকে যেটা বললাম এইমাত্র, এখানে দুটি পক্ষ জড়িত থাকে, বক্তা এবং সে যাকে বলছে, অর্থাৎ লিসেনার, স্পিকার এবং লিসেনার। এই রিপোর্টিং স্পিচের মধ্যে দুটো অংশ জড়িত থাকে, দুটি পক্ষ জড়িত থাকে। এক হলো স্পিকার আর 2 নাম্বার হলো লিসেনার, অর্থাৎ সে যাকে বলছে কথাটা। উপরের উদাহরণে হি সেড টু হিজ ফ্রেন্ড, এই যে অংশ দুটো, এটা হলো রিপোর্টিং স্পিচ। তো এই অংশে দেখো দুটো পক্ষ, একটা হলো স্পিকার হি এবং অপর পক্ষ হলো সে যাকে বলছে, অর্থাৎ তার বন্ধু, হিজ ফ্রেন্ড। তো দেখো আমি এটা ইংলিশ ভার্সনে আমি করেছি যে রিপোর্টিং স্পিচ ইজ দ্য পার্ট হুইচ ইজ আউটসাইড দ্য ইনভার্টেড কমাস, দ্য পার্ট before the comma. It involves two parties, the reporter and to whom she or he is reporting, অর্থাৎ লিসেনার। তো রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, আমরা রিপোর্টেড স্পিচটা এবারে জেনে নিই। তো রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার মধ্যেকার অংশ। রিপোর্টেড স্পিচ ইজ দ্য পার্ট which is within the inverted commas. তো আমরা আগের যে উদাহরণটা পড়েছিলাম যে হি সেড টু হিজ ফ্রেন্ড আই লাইক সুইটস ভেরি মাচ, তো সেই জায়গা থেকে আমরা দেখাবো যে কোটেশনের ভিতরে যে অংশটা ছিল সেটা হলো আই লাইক সুইটস ভেরি মাচ। তো এই অংশটা এটা হলো রিপোর্টেড স্পিচ। তো দেখো এরপর আমরা যাব ইনডাইরেক্ট স্পিচ। তো ইনডাইরেক্ট স্পিচটা কি, তাহলে আমরা এতক্ষণ ডাইরেক্ট স্পিচ সম্বন্ধে জেনে নিলাম। তো যা কি জানলাম যে ডাইরেক্ট স্পিচে দুটো অংশ থাকে, একটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ আর অপরটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো ওটা আমরা জেনে নিয়েছি যে কমার আগের অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ এবং কমার পর কোটেশন মার্কের ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো চলো আমরা এরপর জেনে নেব ইনডাইরেক্ট স্পিচ। তো ইনডাইরেক্ট স্পিচ যা রিপোর্টেড স্পিচ নামেও পরিচিত, এখানে আমরা যে কোটেশন মার্কের অংশটাকে রিপোর্টেড স্পিচ নামে জেনেছি, এখন ইনডাইরেক্ট স্পিচটাকেও আমরা আরেকটা নামে জানতে পারবো যে যেটা হলো রিপোর্টেড স্পিচ। এটাকেও রিপোর্টেড স্পিচ বলা হয়, রিপোর্টেড স্পিচ নামেও পরিচিত। তা হলো বক্তার বক্তব্যের সারাংশ, অর্থাৎ বক্তা যে বক্তব্যটা রেখেছিল তার সারাংশ, যা অন্য কেউ ব্যক্ত করে, অর্থাৎ বক্তা নিজে আর ব্যক্ত করে না। সেই সময় কোটেশন মার্কের ভিতর যে বক্তব্যটা রাখা হয়েছিল সেটা ছিল বক্তার নিজস্ব উক্তি, হুবহু উক্তি ছিল। এখন বক্তার এই বক্তব্যটা অন্য কেউ ব্যক্ত করে। ইনডাইরেক্ট স্পিচ অলসো নোন অ্যাজ রিপোর্টেড স্পিচ ইজ দ্য সাবস্ট্যান্স অব দ্য স্পিকারস স্পিচ গিভেন বাই সামওয়ান এলস। তো এক্সাম্পল দেখো, ধরুন উপরের উদাহরণের ইনডাইরেক্ট স্পিচ আমরা আগে বলেছিলাম হি সেড টু হিজ ফ্রেন্ড আই লাইক সুইটস ভেরি মাচ। তো দেখো এখানে আমরা ইনডাইরেক্ট স্পিচে সেটাকে লিখেছি হি টোল্ড হিজ ফ্রেন্ড, অর্থাৎ সেখানে স্পিকার তার বন্ধুকে বলেছিল যেভাবে হুবহু সেভাবেই কোটেশনের ভিতরে রাখা ছিল বা লেখা হয়েছিল। এখানে দেখো তার বক্তব্যটাকে অন্য কেউ ব্যক্ত করছে। তো বলা হচ্ছে যে হি টোল্ড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলেছিল দ্যাট হি লাইকড সুইটস ভেরি মাচ, যে সে খুব মিষ্টি পছন্দ করত। তো এখানে দেখো হি লাইক সুইটস ভেরি মাচ করলাম আই লাইক সুইটস ভেরি মাচের জায়গায়। তো এখানে অন্য কেউ ব্যক্ত করলো তার বক্তব্য।
তো ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টিং স্পিচের নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য করতে পারছি আমরা। তো কি দেখো যে কোনো ইনভার্টেড কমার ব্যবহৃত হয় না, ইনভার্টেড কমা ব্যবহৃত হয় না এখানে, কোটেশন মার্ক। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ একে অপরের সাথে কনজাংশন, অর্থাৎ দেখো এখানে যে কনজাংশন দ্যাট আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা ছিল রিপোর্টিং স্পিচ আর এই অংশটা ছিল রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এখানে কমা এবং কোটেশন মার্কের মধ্যে ছিল এই উক্তি। তো দেখো এই রিপোর্টিং স্পিচ এবং এই রিপোর্টেড স্পিচ এটা কি হয়েছে না একে অপরের সাথে কনজাংশন, যেমন দ্যাট, আবার অন্য কোনো জায়গায় আমরা দেখতে পাবো ইফ, হয়েদার প্রভৃতি দ্বারা যুক্ত থাকে। তো দেখো আমি এটা ইংলিশে ট্রান্সলেট করেছি যে নো ইনভার্টেড কমাস আর ইউজড, রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ আর জয়েন্ট উইথ ইচ আদার বাই কনজাংশনস লাইক দ্যাট, ইফ অর হয়েদার। তো রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ এর মাঝে কোনো কমা থাকে না। রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ হ্যাভ নো কমা বিটুইন দেম। ফুল স্টপ ব্যবহৃত হয় প্রশ্নবোধক বা বিস্ময়বোধক চিহ্নের পরিবর্তে, একদম শেষেই ফুল স্টপ ইজ ইউজড ইনস্টিড অফ কোশ্চান অর ইন্টারোগেশন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। রিপোর্টিং স্পিচের টেন্স আগের মতোই থাকবে। দ্য টেন্স অফ রিপোর্টিং স্পিচ ইজ দ্য সেম অ্যাজ বিফোর। ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটাটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করা হয়। আমরা এগুলো প্রত্যেকটা দেখো, আমরা দেখলাম যে যাই থাক বাক্যটা যদি ডাইরেক্ট স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তবু কিন্তু সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। যদি এক্সক্লেমেটরি হয় তাও অ্যাসার্টিভ করতে হয়, যদি অপটাটিভ হয় তাও অ্যাসার্টিভ করতে হয়। তো যে সেন্টেন্সেই থাকুক না কেন আমরা যখন সেটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব তো সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটাটিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সেস আর কনভার্টেড টু দ্য অ্যাসার্টিভ সেন্টেন্সেস। রিপোর্টিং স্পিচের টেন্স রিপোর্টেড স্পিচের টেন্স রিপোর্টিং স্পিচের টেন্সকে অনুসরণ করে। তো আমরা জানি কমার আগের অংশ রিপোর্টিং স্পিচ এবং কমার পর কোটেশন মার্কের ভিতরের অংশ রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচের যে টেন্সের যে পরিবর্তনটা সেটা কিন্তু রিপোর্টিং স্পিচের টেন্সকে অনুসরণ করে, অর্থাৎ রিপোর্টিং স্পিচ যেটা দেওয়া আছে কমার আগের অংশ সেখানে টেন্স অনুযায়ী তোমার কিন্তু রিপোর্টেড স্পিচ বা কোটেশন মার্কের ভিতরের টেন্স পরিবর্তিত হয়। তো টেন্স অফ রিপোর্টেড স্পিচ ফলোজ দ্য টেন্স অফ রিপোর্টিং স্পিচ। এই ক্ষেত্রে রিপোর্টিং স্পিচের ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটিও প্রেজেন্ট বা ফিউচার টেন্স বা পাস্ট টেন্স হবে, অর্থাৎ যে টেন্সে থাকবে সেই টেন্সেই হবে। অর্থাৎ রিপোর্টিং স্পিচের যদি ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ইন দিস কেস ইফ দ্য ভার্ব অফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ প্রেজেন্ট অর ফিউচার দেন দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ আনচেঞ্জড। যেমন আমি এক্সাম্পল দেখো তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো রাম সেজ কমা কোটেশন মার্কের ভিতর লিখেছি আই এম বিজি। তো এটা রামের উক্তি। দেখো এখানে যে রিপোর্টিং স্পিচটা যেটা আছে তার ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে। তো দেখো এখানে আমরা রিপোর্টেড স্পিচ দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই থেকে যাবে। আমরা পার্সেনগুলো পরিবর্তন করব কিন্তু টেন্সটা কোনো পরিবর্তন করব না। তো দেখো কারণ এই বক্তব্যটা অন্য কেউ ব্যক্ত করবে। তো রাম সেজ দ্যাট হি ইজ বিজি। তো দেখো এখানেও প্রেজেন্ট টেন্সেই থেকে গেল যখন আমরা সেটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করলাম, অর্থাৎ রাম সেজ দ্যাট হি, অর্থাৎ আই ছিল রাম। তো এখানে দেখো আমরা হি হি এর পার্সন অনুযায়ী ইজ বিজি। রাম উইল সে আই ওয়াজ বিজি ইয়েস্টারডে। তো দেখো এখানে আমরা পাস্ট টেন্সে করেছি এই কোটেশন মার্কের ভিতরে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটাকে।
তো দেখো এটা পাস্ট টেন্সেই থেকে যাবে, যেহেতু রিপোর্টিং স্পিচটার ভার্বটা ফিউচার টেন্সে আছে। তো রাম উইল সে দ্যাট হি ওয়াজ বিজি ইয়েস্টারডে। তো এখানে দেখো ওয়াজ বিজি ইয়েস্টারডে রয়ে গেল, কারণ এখানে কি না রিপোর্টিং স্পিচটা ফিউচার টেন্সে ছিল, রিপোর্টিং স্পিচের ভার্বটা। তো দেখো এরপর আমরা জেনে নেব যে যদি রিপোর্টিং স্পিচ এর ভার্ব অর্থাৎ ভার্বের টেন্সটি পাস্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সটিও পরিবর্তিত হয়। ইফ দ্য ভার্ব অফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ ইন পাস্ট টেন্স, দেন দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড। এক্সাম্পল দেখো, রাম সেড আই এম বিজি। ওখানের বাক্যটাই লিখেছি, শুধুমাত্র রাম সেজের জায়গায় রাম সেড লিখেছি। তো দেখো এখানে আমরা কি করেছি, যে রিপোর্টিং স্পিচের ভার্বটা পাস্ট টেন্সে করেছি। তাহলে আমরা জেনে নেব দেখো যে এখানে যে রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট টেন্সে। তো রিপোর্টেড স্পিচটা আমরা টেন্সটা চেঞ্জ বা পরিবর্তন করব। তো দেখো এখানে লিখেছি রাম সেড দ্যাট হি ওয়াজ বিজি। তো আমরা দেখতে পাচ্ছি যে টেন্সটা পরিবর্তিত হয়েছে। তো চলো আমরা জেনে নিই যে টেন্সগুলো কিভাবে পরিবর্তিত হয়, রিপোর্টেড স্পিচের টেন্স কিভাবে পরিবর্তিত হয় যদি রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে থাকে। তো দেখো তোমাদের আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, আই সেড আই ওয়াজ বিজি ইয়েস্টারডে। তো দেখো আই সেড দ্যাট আই হ্যাড বিন বিজি দ্য প্রিভিয়াস ডে। এখানে বিজি লিখতে হতো, বিজি দ্য প্রিভিয়াস ডে। রাম সেড আই ওয়াজ বিজি ইয়েস্টারডে। রাম সেড দ্যাট হি হ্যাড বিন বিজি দ্য প্রিভিয়াস ডে। তো দেখো তাহলে আমরা জেনে নিই যে টেন্সগুলো কিভাবে পরিবর্তিত হয়। তো দেখো তো রিপোর্টেড স্পিচের টেন্সগুলি নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। তো আমরা দেখো এখানে লিখেছি, যদি রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগুলো পরিবর্তনের নিয়মগুলো হলো, যদি রিপোর্টেড স্পিচটা সিম্পল প্রেজেন্ট হয় তাহলে কিন্তু আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের সময় সেটাকে সিম্পল পাস্টে পরিবর্তিত করব। যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের সময় সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সেটা পাস্ট পারফেক্ট হয়। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। দেখো এগুলো যদি প্রেজেন্টে থাকে, তো যদি সেটা প্রেজেন্টে না থেকে যদি পাস্টের মধ্যে হয় তো সেটাকে কিভাবে পরিবর্তন করব আমরা, তাহলে আমরা দেখব সেটা যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব, অর্থাৎ এক ঘর এগিয়ে যায়। তো সিম্পল পাস্ট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয় না, কারণ সিম্পল পাস্টটাই পাস্ট পারফেক্ট হয় আর পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কিন্তু যদি কোটেশনের ভিতর পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেগুলো সেই টেন্সেই থেকে যায়। আর ফিউচারের পরিবর্তনটা বলে নিই একটু। তো ফিউচারে তোমাদেরকে অন্য কোনো পরিবর্তন করতে হয় না। ফিউচারের ভিতরে যে শ্যাল উইল থাকে সেই শ্যাল উইলকে আমরা কেবলমাত্র উডে পরিণত করি। তো আমি তোমাদেরকে একটা টেন্স পরিবর্তনের সহজ উপায় দেখিয়েছি। তো দেখো যে টেন্সগুলি পরিবর্তনের সহজ উপায়, সিম্পল ওয়ে টু চেঞ্জ দ্য টেন্স। তো আমরা দেখলাম এম ইজ আর যদি থাকে তাহলে সেটাকে আমরা টেন্স পরিবর্তনের সময় কেবলমাত্র ওই এম ইজ আরটাকে ওয়াজ ওয়ারে পরিণত করব, বাস। তাহলে তোমার কিন্তু বাকি টেন্সটা পরিবর্তিত হয়ে যায়। এম ইজ আরটাকে তোমরা ওয়াজ ওয়ারে পরিবর্তিত করবে। তো দেখো V1 অর্থাৎ ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের কোনো ভার্ব যদি থাকে তো সেটা V2 অর্থাৎ ভার্ব
পাস্ট টেন্স হয়ে যায়। নেগেটিভ সেন্টেন্সে ডু ডাজ নট প্লাস ভার্ব যদি থাকে প্রেজেন্ট টেন্সে, তো কেবলমাত্র ডু ডাজটা ডিড করবে, ডিড নট প্লাস ভার্ব প্রেজেন্ট। আবার দেখো কোয়েশ্চান সেন্টেন্সে ডু ডাজ প্লাস V1 যদি থাকে, তো ডু ডাজটা উঠে যায়, কারণ আমরা কোয়েশ্চান মার্কে কোয়েশ্চান সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি। তো তাহলে ডু ডাজটা যেহেতু প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের অক্সিলারি ভার্ব টু মেক কোয়েশ্চান, মেক প্রশ্ন তৈরি করার জন্য, তো সেই ডু ডাজকে তুলে দিয়ে আমরা ওই V1টাকে V2 করে দিই। আর দেখো হ্যাভ হ্যাজ যদি থাকে, তো সেটাকে আমরা হ্যাডে রূপান্তরিত। তো দেখো হ্যাভ হ্যাজ থাকলে আমরা সেটাকে হ্যাডে রূপান্তরিত করি। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারটা তোমরা তুলে দিয়ে ওয়াজ ওয়ারের পরিবর্তে হ্যাডবিন ব্যবহার করবে, ওয়াজ ওয়ারের জায়গায় হ্যাডবিন বসিয়ে দেবে, তাহলে তোমাদের টেন্সটা, বাকি টেন্সটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। ডিড প্লাস V1 যদি তোমাদের থাকে, তো তোমরা কি করবে, হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তোমরা ব্যবহার করবে। V2 যদি থাকে, V2 অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স, তাহলে আমরা জানি যে সেটা সিম্পল পাস্ট হলে পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ V2টা তোমরা হ্যাড প্লাস V3 করে দেবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল। শ্যাল উইল থাকলে আমরা আগেই বলেছি আমি যে শ্যাল উইলকে খালি তোমরা পরিবর্তন করবে উডে, তো উডে রূপান্তরিত করে দেবে। ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট করবে, আর যদি মাস্ট থাকে তো মাস্টকে হ্যাড টু করবে। সবসময় হয়তো মাস্ট হ্যাড টু পরিবর্তিত নাও হতে পারে, কিন্তু অর্থ অনুযায়ী তোমরা মাস্টকে হ্যাড টু করবে। তো চলো আমরা জেনে নিই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ অনুযায়ী পরিবর্তিত হবে। আমরা আগেও বলেছি যে রিপোর্টিং যে স্পিচটা আর রিপোর্টেড যে স্পিচটা, কোটেশনের ভিতরের অংশটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। তো এই রিপোর্টেড স্পিচটা যদি ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, বা যদি ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, বা যদি ধরো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, বা যদি ধরো অপটাটিভ সেন্টেন্স থাকে, বা এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্স অনুযায়ী কিন্তু তোমার রিপোর্টিং স্পিচের যে ভার্বটা আছে সেই ভার্বটা তোমাকে পরিবর্তন করতে হবে। তো দেখো, তো আমরা সেই অনুযায়ী পরিবর্তন করলে টোল্ড, সেড টুকে টোল্ড, আবার সেড টুকে আস্কড, আবার সেড টুকে অর্ডার্ড, সেড টুকে এক্সক্লেমড বা প্রমিসড ইত্যাদিতে পরিবর্তিত করব। তো আমরা সেগুলো প্রত্যেকটা যখন ন্যারেশন করব সেন্টেন্স অনুযায়ী আমরা পরিবর্তন করব। তো ধরো যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তো আমরা সেড টুকে টোল্ড করব। যদি সেটা কোয়েশ্চান সেন্টেন্স হয়, তাহলে সেটা আমরা সেড টুকে আস্কড করব। আবার যদি সেটা আদেশ বোঝায়, তাহলে সেড টুকে অর্ডার্ড করব। আবার যদি সেটা ধরো কোনো আবেগ বোঝায়, তো সেখানে আমরা এক্সক্লেমড করব। আবার যদি তোমার কোনো ধরো তুমি কোনো প্রস্তাব দিচ্ছ, তো বা কোনো করছো, প্রতিশ্রুতি দিচ্ছ, সেখানে আমরা প্রমিসড করব। তো ইত্যাদি এভাবে পরিবর্তিত হয়। তো লিখেছি রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড স্পিচ। ডিফারেন্ট রিপোর্টিং ভার্বস আর ইউজড on the basis of the types of sentence such as told, asked, ordered, exclaimed, promised, etc. তো রিপোর্টেড স্পিচের প্রোনাউনের যে পরিবর্তনগুলো, অর্থাৎ পার্সনের পরিবর্তন, এটা একটা বড় জায়গা। তো আমি তোমাদেরকে পার্সেনটা ভালোভাবে বোঝাবো। তো দেখো, এই পার্সেনেই ভুল তোমাদের হয় পার্সেনের পরিবর্তনের সময়। তো পার্সেনটা তোমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করো। তো দেখো, আমরা দেখব যে কোটেশন মার্কের ভিতর, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতর যদি কোনো ফার্স্ট পার্সন প্রোনাউন, অর্থাৎ আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইটিসি ইত্যাদি, এগুলিকে ফার্স্ট পার্সন বলা হয়। এই ফার্স্ট পার্সনগুলি কিন্তু রিপোর্টিং যে স্পিচটা আছে, সেই রিপোর্টিং স্পিচের আমি বললাম যে দুটো পক্ষ থাকে, একটাকে বলা হয় স্পিকার এবং অপরকে বলা হয় লিসেনার। স্পিকারের পার্সন অনুযায়ী কিন্তু পরিবর্তন হয়, স্পিকার বা সাবজেক্ট পার্সন। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পার্সন, অর্থাৎ রিপোর্টিং স্পিচটা যেটা দেওয়া আছে সেই জায়গায় যে স্পিকার যে পার্সনে আছে সেই পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। ফার্স্ট পার্সন প্রোনাউন ইজ চেঞ্জ টু দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। ধরো এক্সাম্পল, রাম সেড আই এম বিজি। তো এখানে রাম সেড এই জায়গার যে রিপোর্টিং যে স্পিচটা,
এই রিপোর্টিং স্পিচের স্পিকারকে না রাম? রাম আছে থার্ড পারসন, আর এখানে দেখো ডাইরেক্ট স্পিচের ভিতরে ফার্স্ট পারসন আছে। তো আমরা এই ফার্স্ট পারসনের যদি পরিবর্তন করতে হয়, তো ফার্স্ট পারসনের পরিবর্তনটা কিন্তু সেই রিপোর্টিং স্পিচ যেটা রাম সেড এর স্পিকার অনুযায়ী হবে, অর্থাৎ স্পিকার কে আছে রাম। তাহলে রাম আছে থার্ড পারসনে, অর্থাৎ আই এর থার্ড পারসন হচ্ছে হি। তো দেখো এখানে রাম সেড দ্যাট হি ওয়াজ বিজি, অর্থাৎ হি হলো রাম। তো আই ফার্স্ট পারসনটি রিপোর্টিং ভার্ব সেড এর সাবজেক্ট রাম, থার্ড পারসন অনুযায়ী হি হয়েছে। সেকেন্ড পারসন প্রোনাউন অর্থাৎ ইউ, ইয়োর, ইয়োর্স এইগুলি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অর্থাৎ আমি বললাম যে রিপোর্টিং যে স্পিচটা আছে, অর্থাৎ যাকে বলছে বক্তা, যাকে বলা হয়েছে তাকে লিসেনার বলা হয়, সেই লিসেনারের পারসন অর্থাৎ অবজেক্ট যেটা এই অনুযায়ী পরিবর্তিত হয়। সেকেন্ড পারসন প্রোনাউন ইজ চেঞ্জ টু দ্য অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। এক্সাম্পল দেখো, রাম সেড টু মি। এখানে রাম হচ্ছে স্পিকার, এই রিপোর্টিং স্পিচটার রাম হলো স্পিকার এবং আমাকে বলা হচ্ছে, অর্থাৎ লিসেনার আছি আমি। তাহলে সেকেন্ড পারসন কিন্তু ইউ, এটা কিন্তু আমার পার্সনে পরিবর্তিত, অর্থাৎ আই হয়ে যাবে। দেখো, রাম টোল্ড মি দ্যাট আই ওয়াজ বিজি। তো এখানে দেখো সেকেন্ড পারসন শ্রোতার পারসন, অর্থাৎ আমি, এখানে লিসেনার আমাকে এখানে আছে, তো লিসেনারের পারসন অনুযায়ী আই হয়ে গেছে। ইউ সেকেন্ড পারসন প্রোনাউনটি রিপোর্টিং ভার্ব সেড এর অবজেক্ট মি এই ফার্স্ট পারসন আছে, তো এই অনুযায়ী আই হয়েছে। তো দেখে নাও যে থার্ড পারসনের পরিবর্তনের নিয়মটা। তো থার্ড পারসনের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ইন কেস অফ থার্ড পারসন দেয়ার ইজ নো চেঞ্জ। এক্সাম্পল দেখো, রাম সেড সি ইজ বিজি, অর্থাৎ রাম অন্য কারোর সম্পর্কে বক্তব্যটা রেখেছিল, তো দেখো সে ব্যস্ত, এখানে সি থার্ড পারসন। তো রাম সেড দ্যাট সি ওয়াজ বিজি, অর্থাৎ সি থার্ড পারসন কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সি থার্ড পারসনটি কোনো পরিবর্তন হয়নি। এখানে একটা তোমাদেরকে পরবর্তী পাতায় তো প্রোনাউনের পরিবর্তনগুলি একটি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। এই ছকটি যদি তোমরা একটু ভালোভাবে দেখে নাও, তাহলে আশা করি তোমাদের এই পারসন পরিবর্তনের কোনো ভুল হবে না। তো বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো যে আমি ফার্স্ট পারসনে আই লিখেছি, তো দেখো সেটা সেকেন্ড পারসনে ইউ হয়েছে, আর থার্ড পারসনে দেখো হি বা সি হয়েছে। অর্থাৎ যদি তোমাকে কোনো পারসন পরিবর্তিত করতে হয়, তো দেখো আমি যেটা লিখেছি সেই মতোই পরিবর্তিত হয় পারসনগুলো। তো আই আমি, ইউ তুমি, হি বা সি দেখো সে, আমি তুমি সে, এভাবে যদি আমরা পারসনগুলো মনে রাখতে পারি, তো আমাদের পারসন চেঞ্জে কোনো ভুল হবে না। অর্থাৎ কখনোই আই ইউ বা দেই, আই এখানে মি, এভাবে পরিবর্তন হবে না। যে লাইনটা দেখো আমি তোমাদের লিখে দিয়েছি, সেই লাইন অনুযায়ী সর্বদা সবসময় পারসনগুলো পরিবর্তিত হয়। আমি তুমি সে, অর্থাৎ আই সেকেন্ড পারসনে ইউ রূপ হয়, আর থার্ড পারসনে দেখো হি বা সি রূপ হয়। তো দেখো উই আমরা, দেখো ইউ তোমরা, দেই তাহারা, অর্থাৎ এই ইউ যে অর্থগুলো আমি লিখে দিয়েছি, ইউ তুমি, ইউ তোমরা, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, এই সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, দেখো তার জন্য লিখে দিয়েছি। দেখো, তো উই ইউ দেই, আমরা তোমরা তাহারা, মি ইউ হিম হার, অর্থাৎ আমাকে তোমাকে তাহাকে, আস ইউ দেম, আমাদেরকে তোমাদেরকে তাহাদেরকে, মাই ইয়োর হিজ হার, আমার তোমার তাহার, আমাদের আওয়ার ইয়োর দেয়ার, আমাদের তোমাদের তাহাদের। একইভাবে দেখো ওই দুটো পার্সনেই পজিটিভ প্রোনাউনে ব্যবহৃত হয় এই মাই পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনগুলো, মাই আবার ইয়োর। তো মাই দেখো এখানে মাইন রূপে ব্যবহৃত হয়, মাইন ইয়োর্স হিজ হার্স। এই জন্য আমি অর্থগুলো দেখো লিখিনি, একই অর্থ, আমার তোমার তার, আওয়ার্স ইয়োর্স দেয়ার্স। পজিটিভ প্রোনাউনে এস যুক্ত হয়ে যায়, রূপটা একটু পরিবর্তন হয়। তো আমাদের অর্থ একই থাকে, আমাদের তোমাদের তাহাদের। মাই সেলফ ইয়োর সেলফ হিম সেলফ হার সেলফ, অর্থাৎ আমি নিজে, তুমি নিজে, সে নিজে। আওয়ার সেলফস ইয়োর সেলফস দেম সেলফস, আমরা নিজেরা, তোমরা নিজেরা, তাহারা নিজেরা। তো দেখো আমি তোমাদেরকে এখানে
প্রথম যে দুটো পার্সন দেখিয়েছি এই দুটো সাবজেক্ট পার্সনে ব্যবহৃত হয়, পরের দুটো অবজেক্টে ব্যবহৃত হয়, তারপরের দুটো দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরের দুটো দেখো পজিটিভ প্রোনাউন, আর তারপরে দুটো ব্যবহার করেছি এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আমি দেখো একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল সাবজেক্ট ব্যবহার করেছি, প্রথমে আই তারপর উই, তারপর দেখো সেরকম অবজেক্টেও সিঙ্গুলার প্লুরাল, দেখো মি আস, তারপর দেখো পজিটিভ অ্যাডজেক্টিভও মাই আওয়ার, অর্থাৎ মাই আর এর বহুবচন রূপটা আওয়ার। তো দেখো এখানে মাইন আওয়ার্স, এখানে দেখো মাই সেলফ আওয়ার সেলফস, তো এইভাবে সেলফ হয়েছে, দেখো এখানে সেলফস হয়েছে। তো এইভাবে পার্সনের যে ছকটা দেখালাম তোমাদের, এই ছক অনুযায়ী পরিবর্তনটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের পার্সনে ভুল হবে না। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সামনে যেটা দেখাতে চলেছি তো সেটা হলো কি, যে ন্যারেশন চেঞ্জ করার সময় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হলে তোমাদের কিছু সময় ও স্থানবাচক শব্দ সাধারণত পরিবর্তন করতে হয়। তো আমরা এখানে দেখে নেব যে কোন কোন শব্দগুলো আমাদেরকে পরিবর্তন করতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি পরিষ্কার এটা তোমাদের সামনে, যে নাও থাকলে আমরা ডাইরেক্ট স্পিচে, যদি ডাইরেক্ট স্পিচে নাও থাকে তাহলে সেটা আমরা দেন করে নেব, আর যদি টুডে থাকে তাহলে সেটাকে আমরা দ্যাট ডে করে নেব, আবার যদি টু নাইট থাকে তাহলে সেটাকে আমরা দ্যাট নাইট করে নেব, আবার যদি টুমোরো থাকে তাহলে সেটাকে নেক্সট ডে বা দ্য ডে আফটার করে নেব, যদি ইয়েস্টারডে থাকে তাহলে সেটাকে আমরা দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর করে নিতে পারি, এগো যদি থাকে তাহলে সেটাকে আমরা বিফোর করে নেব, লাস্ট নাইট যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রিভিয়াস নাইট করে নেব, হেয়ার যদি থাকে তাহলে আমরা দেয়ার করে নেব, দিস যদি থাকে তাহলে আমরা দ্যাট করে নেব, দিস থাকলে আমরা দোজ করে নেব, হেন্স থাকলে আমরা দেন্স করে নেব, আর দেখো যদি থাকে দাস তাহলে আমরা ইন দ্যাট ওয়ে, কাম যদি থাকে তাহলে সেটা গো করে নেব, আবার ইট বা দ্যাট থাকলে সেটা কিন্তু পরিবর্তন হয় না, তার জন্য আমি দেখো লিখে দিয়েছি নো চেঞ্জ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমি তোমাদের পরবর্তী যে পরিবর্তনগুলো, যেগুলো সেন্টেন্স ওয়াইজ যে পরিবর্তনগুলো হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ বা এক্সক্লামেটরি, সেগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ আমি তোমাদেরকে করে দেখাবো। তো দেখতে থাকো।